মানুষের মন বা মস্তিষ্ক বোঝা বড়ই কঠিন। কোনো মাঝরাতে কোনো এক কৃষ্ণদিঘির গহীন কালো জলে পা ডুবিয়ে বিভোর হয়ে যখন আপনি ভাবছেন এ আমি ঠিক সেই আমি নই, তখন হঠাৎ কালো দিঘি থেকে উঠে আসে এক অশরীরী, হাত বাড়িয়ে দেয় আপনার দিকে। আর আপনার মনে হয় যেন এই হাতছানির অপেক্ষাতেই ছিলেন আপনি যুগের পর যুগ। এক দমকা বাতাস হঠাৎ করে আপনার কান ছুঁয়ে ফিসফিস করে বলে যায় কোনো এক অজ্ঞাত ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়ের গল্প। আপনি কি পারবেন সেই আবর্ত ছিঁড়ে বেরিয়ে আসতে? বিভা ক্যাফের আজকের নিবেদন বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত গল্প সংকলন নরকের দ্বার খোলা থেকে নেওয়া বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা অলৌকিক গল্প স্বপ্ন সম্ভব। আজকের গল্প পাঠে সায়ক আমান, গল্পের সূত্রধার তমাল, বিভিন্ন চরিত্রে অরণ্যা, পূজা ও তমাল, সম্পাদনায় সায়ন, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। শুনবেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প স্বপ্ন সম্ভব। নিঝুম রাত, কৃষ্ণা ত্রয়োদশীর এক ফালি চাঁদ গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা পলাশ, শিমুল, অর্জুনদের পাতার ফাঁক দিয়ে খুব সুবিধা করে উঠতে পারেনি, বরং তার প্রাণপণ প্রচেষ্টার ফলস্বরূপ কৃষ্ণদিঘির গহীন কালো জল যেন আরও রহস্যময়, আরও তমসাবৃত হয়ে উঠেছে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে নারী কণ্ঠের একঘেয়ে ক্লান্ত ক্রন্দন ধ্বনি। সারাদিনের পরে ঘুম হয়তো ভুলিয়ে দিতে চাইছে শোকের অভিঘাত, কিন্তু নাছোড় শোক সর্বতাপহর ঘুমের কোল থেকেও মাঝে মাঝে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। তাই হয়তো বেশ কিছু সময়ের ব্যবধানে নারী কণ্ঠের আর্তধ্বনি শোনা যাচ্ছে। অন্যদিন কৃষ্ণদিঘির জঙ্গলে ঘেরা পরিপার্শ্ব দিনের বেলাতেও ঝিঝির ডাকে পরিপূর্ণ হয়ে থাকে। আজ বোধহয় ঝিঝিরাও ডাকতে ভুলে গেছে। অন্ধকার ও নিস্তব্ধতা একত্রিত হলে যে অসহনীয় পরিবেশ তৈরি হয়, তাতে ঘৃতাহুতি দিচ্ছে নারী কণ্ঠের ওই কান্না। সারা নগরী আজ ঘুমিয়ে আছে। কোথাও মনুষ্য বসতির চিহ্নস্বরূপ এক বিন্দু আলো দেখতে পাওয়া যাচ্ছে না। শীর্ণ চাঁদের আলো কোনো এক রন্ধ্রপথে প্রবেশ করে কৃষ্ণদিঘির জলের উপর আঁকা বাঁকা আলপনা তৈরি করছে। সেই আলপনা হাওয়ার সঙ্গে বেঁকে চুরে নানা রকম জ্যামিতিক নকশা সৃষ্টি করছে। আবার পরক্ষণেই ছিঁড়ে যাওয়া বাহুগুলো জোড়া লেগে পুরনো আলপনাতে ফিরে যাচ্ছে। কোনো এক অদৃশ্য ইঙ্গিতে
শিবাঙ্গী এসে দাঁড়ালো বিশাল বড় এক ঝাঁকড়া গাছের নিচে। তারপর এক মুহূর্তের স্থিতি, প্রায় পরক্ষণেই আবার হাঁটা শুরু করলো সে। যেখানে এসে থামল সেখানে শিবাঙ্গীর পায়ের নিচে ভেজা মাটির স্পর্শ তার দেহে শিহরণ জাগাচ্ছিল। একসময় মাটি শেষ হয়ে পায়ের নিচে ঠান্ডা স্পর্শ আরো জমাট বেঁধে পাথুরে হয়ে উঠেছে। কৃষ্ণদিঘির পাথর বাঁধানো ঘাটে এসে দাঁড়িয়েছে সে। তার কোমর ছাপানো কোঁকড়া চুলগুলো হাওয়ায় উড়ছে। দিঘির জল স্পর্শ করে থমকে থাকা শেষ ধাপে গিয়ে থামল শিবাঙ্গী। বরফের মতো শীতল আর মৃত্যুর মতো কালো জল তার পায়ের আঙুলগুলিকে অসাড় করে তুলেছে। কিন্তু শিবাঙ্গী স্থির, অচঞ্চল প্রদীপের শিখার মতো দাঁড়িয়ে। কারো প্রতীক্ষায় সে এত রাতে দিঘির পাড়ে দাঁড়িয়ে। যতক্ষণ না সে আসে শিবাঙ্গী এভাবেই অপেক্ষা করবে, যেন যুগের পর যুগ ধরে সে প্রতীক্ষায় আছে। আধো আলো অন্ধকারে শিবাঙ্গীর মোমের মতো গাত্রবর্ণ যেন দ্যুতি বিকিরণ করছে। কতক্ষণ সে এভাবে দাঁড়িয়ে রইল। হঠাৎ দিঘির নিষ্কম্প জলে ভেসে উঠতে লাগলো বুদবুদ। শুরুতে দুটো, চারটে, আস্তে আস্তে শত সহস্র। অকস্মাৎ যেন দিঘির মাঝে জেগে উঠল কোনো উষ্ণ প্রস্রবণ। টকবক করে ফুটে উঠল দিঘির নিকষ কালো জল। শিবাঙ্গী এক দৃষ্টিতে তাকিয়ে জলের দিকে। দিঘির জলের এই অপ্রাকৃত আলোড়ন তার চোখের পাতাকেও নড়াতে পারেনি। যেভাবে শুরু হয়েছিল ঠিক সেইভাবেই হঠাৎ থেমে গেল জলের আলোড়ন। 2 মিনিট, ঠিক 2 মিনিট পর দিঘির ঠিক মাঝখানে, যেখানে জলের গভীরতা সবচেয়ে বেশি, সেখান থেকে উঠে এলো একটা কালো মাথা। প্রথমে মাথাটুকু, তারপর আস্তে আস্তে কপাল, চোখ, নাক, মুখের সবটা, গলা, কাঁধ, বুক, ঠিক যেন কোনো অদৃশ্য অস্তিত্বহীন সিঁড়ির ধাপ বেয়ে সে উঠে আসছে, এগিয়ে আসছে শিবাঙ্গীর দিকে। সহসা যেন প্রাণ সঞ্চার হলো পাথর প্রতিমায়। মরা জ্যোৎস্নার সাদা ধপধপে হাত দুটো সে বাড়িয়ে দিল সামনের দিকে। বুঝিবা জল ঠেলে উঠে আসা আগন্তুকের অপেক্ষাতেই সে দাঁড়িয়েছিল চরাচর ভুলে। আগন্তুক ততক্ষণে এসে দাঁড়িয়েছে শিবাঙ্গীর মুখোমুখি। দু চোখ মেলে তাকে দেখছে শিবাঙ্গী। মাথার চুল থেকে শুরু করে সমস্ত শরীর বেয়ে অঝোর ধারায় জল ঝরছে। জলের নিচে বহুক্ষণ থাকার চিহ্নস্বরূপ আগন্তুকের দেহচর্ম ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। তার পরনে সৈন্যের পোশাক। এ নগরীর সৈন্যদলের উর্দি লাল রঙের আঁটোসাঁটো কুর্তা ও খাকি পাজামা এও পরে আছে। বীরত্বের প্রমাণস্বরূপ নানা মাপের ও বিচিত্র ধাতুর তৈরি চাকতি এখনো তার উর্দিতে শোভাবর্ধন করছে। আগন্তুকের কঠিন চোয়াল ও পুরুষ্ঠু গোঁফ জোড়া তার সুদৃঢ় ও অনড় চরিত্রের ইঙ্গিতবাহী। শিবাঙ্গীর বাড়িয়ে দেওয়া 2 হাতের সীমায় এসে পড়তেই আগন্তুকের সুকঠিন কাঁধ আঁকড়ে ধরে সে। বিহ্বল দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে থাকতে থাকতে চোখের উপর জোরালো আলোর আঘাত অনুভব করে শিবাঙ্গী। এক বুক শূন্যতা নিয়ে চোখ খুলল শিবাঙ্গী।
বিশাল পালঙ্কের একপাশে রাখা টেবিল থেকে হাতঘড়িটা তুলে নিয়ে সময় দেখল সে 6:30। খাটের সোজাসুজি খোলা জানলা দিয়ে রোদ এসে পড়েছে তার চোখে। ধীরে ধীরে উঠে বসল শিবাঙ্গী। পিঠের উপর ঝাঁপিয়ে পড়া এক ঢাল চুলের সম্ভার হাত দিয়ে গোছাতে গোছাতে খুব ক্লান্ত লাগলো তার। আজকাল ঘুম থেকে উঠে এত ক্লান্তি অনুভব করে সে যেন সারা রাত ঘুম হয়নি। যেদিন থেকে তুনিরের সঙ্গে বিরাজগড় এসেছে দুঃস্বপ্ন তার পিছু ছাড়ছে না। দুঃস্বপ্ন খটকা লাগে শিবাঙ্গীর। সত্যি কি দুঃস্বপ্ন বলা চলে একে? স্বপ্নের মধ্যে তার হৃদয় মন যে তীব্র মাদকতায় ভরে যায় তাকে কি সুখ বলবে না বেদনা? তাই তো বুঝে উঠতে পারে না শিবাঙ্গী। কোথায় সেই কৃষ্ণদিঘি, কোথায় সেই নারী কণ্ঠের আর্তনাদ? সে নিজে কিসের অপেক্ষায় ওই কৃষ্ণদিঘির পাড়ে দাঁড়িয়ে? জল থেকে উঠে আসা পুরুষটি বা কে? এত জীবন্ত স্বপ্ন কোনো দিন দেখেনি শিবাঙ্গী। পায়ের তলায় ভেজা মাটির স্পর্শ, ঠান্ডা পাথরের শিহরণ, দিঘির জলের শীতলতা, জল থেকে উঠে আসা পুরুষটির দেহের কাঠিন্য জেগে ওঠার পরেও তার হাতে পায়ে লেগে থাকে। তুনির একজন আর্কিওলজিস্ট। বিয়ের পর থেকেই শিবাঙ্গী তুনিরের কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরছে। কোথাও 1 মাস, কোথাও 6 মাস, কোথাও বা বছর ঘুরে যায় কাজ শেষ হতে। ইতিহাস নিয়ে কাজ তুনিরের। শিবাঙ্গী নিজেও ইতিহাসের ছাত্রী, তাই আর্কিওলজিস্ট তুনিরের সম্বন্ধে সে এক কথায় রাজি হয়ে গিয়েছিল। ইতিহাস শুধু যে তার ভালো লাগার জায়গা তাই তো নয়, তার আবেগের জায়গা। তাই প্রথম প্রথম তুনির তাকে সঙ্গে আনতে না চাইলেও শিবাঙ্গীর জেদের কাছে পরাজয় স্বীকার করেছে। শিবাঙ্গী জানত তুনিরের সঙ্গে তার কর্মক্ষেত্রে গেলেও তুনির তাকে বেশি সময় দিতে পারবে না। তা সত্ত্বেও শুধু দিনের শেষে তুনিরের মুখে নানা আবিষ্কার ও তার সঙ্গে সম্পর্কিত গবেষণার ফলাফলের কথা শোনার জন্য সে অপেক্ষা করে থাকে। এভাবেই বিয়ের পর থেকে গোটা 4 জায়গা দেখার পর 5মবারে তারা এসেছে বিরাজগড়। বিহার ও উত্তরপ্রদেশের সীমানা অঞ্চলে অবস্থিত বিরাজগড় একটা ছোট জনপদ। একসময় এখানে ছিল এক রাজ পরিবারের শাসন। 1620 খ্রিস্টাব্দে রাজা বিরাজ প্রতাপ সিং এই জনপদ স্থাপনা করেন। এরপর থেকে শুরু করে 1935 সালে ভারত শাসন আইনে ব্রিটিশ সরকার অধিগ্রহণ করা পর্যন্ত তার বংশধরদের রাজত্ব কায়েম ছিল। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই নগর। কিন্তু কোনো এক রহস্যময় কারণে এই জনপদ ও তার ইতিহাস নিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া হয়নি। এতকাল পরে হঠাৎ এই রাজবংশ ও তাদের সংগ্রহে থাকা মুদ্রা, পুঁথিপত্র ও অন্যান্য সামগ্রী সম্পর্কে ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের টনক নড়েছে। এই কাজের দায়িত্ব দিয়েই তুনির আর তার সহকর্মীদের এখানে পাঠানো হয়েছে। আর সঙ্গে এসেছে শিবাঙ্গী। রাজপরিবারের রাজত্ব শাসন এখন নেই বটে, কিন্তু স্থানীয় মানুষের কাছে রাজবংশের জীবিত সদস্যরা আজও রাজাজি বা রানীজি বলে সম্বোধিত হন। বিশাল প্রাসাদ রক্ষণাবেক্ষণের অভাবে কিছুটা মলিন হয়ে পড়লেও একসময়ে যে অপরিসীম ঐশ্বর্য সম্পদের কেন্দ্রবিন্দু ছিল তা আজও বোঝা যায়। রাজপরিবারের নবীন প্রজন্মের অনেকেই এখন শহরে পড়াশোনা বা চাকরি করে, কেউ কেউ বিদেশেও প্রতিষ্ঠিত। প্রথম রাজা বিরাজ প্রতাপ সিংয়ের প্রত্যক্ষ বংশধর কেউ জীবিত নেই, তার ভাইদের বংশধররা আছেন। তার মধ্যে নির্মল প্রতাপ সিং ও তার স্ত্রী বিজলি দেবী এখন বয়োজ্যেষ্ঠ। নির্মল প্রতাপের বয়স প্রায় 70-এর কোঠায়, অতিশয় সজ্জন ব্যক্তি। প্রথম দিনই জানিয়ে দিয়েছিলেন তাঁদের বংশের ইতিহাস নিয়ে সরকারের এই উদ্যোগে তিনি অত্যন্ত খুশি।
তুনিরের সহকর্মীরা প্রাসাদের বাইরে গেস্ট হাউসে থাকলেও যেহেতু দেবীজি সঙ্গে আছেন, তাই তুনিরকে যে প্রাসাদেই থাকতে হবে অত্যন্ত অমায়িকভাবে সে কথা জানিয়ে দিয়েছিলেন। তুনিরও এতে আপত্তি করেনি। প্রাসাদে থাকলে যে শিবাঙ্গীর ইতিহাস প্রিয় মন আনন্দ পাবে তা সে ঠিকই বুঝেছিল। সুতরাং প্রাসাদেরই একটি বিশাল রাজকীয় কক্ষে তাদের সাময়িক আস্তানা রচিত হল। প্রাসাদের সব ঘর আজ আর ব্যবহৃত হয় না, অধিকাংশই তালা দেওয়া। একদিকের হাতার গোটা ৮-১০ ঘর ব্যবহারযোগ্য রাখা হয়েছে। তারই একটায় ঠাঁই পেয়েছে তুনির ও শিবাঙ্গী। ঘরটার বিরাট দরজা একা খোলা বন্ধ করা বড়ই মুশকিল, তাই নতুন করে দরজার ভিতরে আরেকটি হালকা দরজার ব্যবস্থা করে নেওয়া হয়েছে। সব ব্যবহারযোগ্য ঘরগুলোতেই এই ব্যবস্থা দেখেছে শিবাঙ্গী। পুরনো মখমলের পর্দা দেওয়া দরজা জানলায়। সম্ভবত বহুদিন এই পর্দাগুলোকে পরিষ্কারের প্রয়োজন বোধ করেনি কেউ। তবে ঘরের বিশাল বিশাল কাঠের আসবাবপত্র পুরনো দাগ ধরা হলেও ধুলো ময়লা নেই। হয়তো তাদের জন্যই সাফ করা হয়েছে। ঘরের দেওয়ালে একটা বিরাট হাতে আঁকা তৈলচিত্র, একজন মহিলার ছবি। মাঝে মাঝেই অবাক বিস্ময়ে ছবিটার দিকে চেয়ে থাকে শিবাঙ্গী। অসম্ভব ব্যক্তিত্বময়ী ওই মহিলার সৌন্দর্যের কাছে তার অলংকারের চাকচিক্য যেন ম্লান হয়ে গেছে। ছবিটা অনেক পুরনো হওয়ায় কাঠের ফ্রেম কালচে হয়ে এসেছে। রঙও কোথাও কোথাও যেন আবছা হয়েছে, কিন্তু এর কোনোটাই ওই মহিলার আভিজাত্যে এতটুকুও মালিন্য লাগাতে পারেনি। মহিলার মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে কেমন অস্বস্তি হয়। আলগা ধুলোর আস্তরণের মধ্যে দিয়ে তার অসম্ভব জীবন্ত চোখ দুটো যেন শিবাঙ্গীর ভেতর পর্যন্ত পড়ে ফেলতে চায়। পালঙ্কের অন্য পাশে তুনির তখনও ঘুমন্ত। উঁচু পালঙ্ক থেকে নামার জন্য কাঠের পাদানি রয়েছে। পাদানিতে পা রেখে নিচে নামতে গিয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে চমকে ওঠে শিবাঙ্গী। এক রাশ শুকনো কাদামাটি তার গৌরবর্ণ পায়ের পাতা দুটিকে কালিমা লিপ্ত করে তুলেছে। পরপর কয়েক রাত সেই একই স্বপ্ন, সেই অন্ধকার দিঘির পাড়। দিঘির নাম যে কৃষ্ণ দিঘি তা যেন শিবাঙ্গী কবে থেকেই জানে। অজানা আগন্তুকের উদ্দেশ্যে রাতের পর রাত তার এই অভিসারের রহস্য কি স্বপ্নের সঙ্গেই শেষ হয়ে যাবে? কোনোদিনই কি সে জানতে পারবে না কি এই স্বপ্নের অর্থ? একদিন তুনিরকে সে বলার চেষ্টা করেছিল, কিন্তু খুব স্বাভাবিকভাবেই তুনির উড়িয়ে দিয়েছিল। বলেছিল দিনরাত একা একা এই প্রাসাদে থাকতে থাকতে শিবাঙ্গী নিজের মনের মধ্যে একটা রোম্যান্টিক জগৎ তৈরি করে ফেলেছে। তারই ফল এই স্বপ্ন। তুনির তাকে প্রস্তাব দিয়েছিল যে সে ইচ্ছে করলে নির্মল প্রতাপের অনুমতি নিয়ে প্রাসাদের লাইব্রেরিতে গিয়ে সময় কাটাতে পারে। নানা দুর্লভ বইয়ের সংগ্রহ থাকে এই রাজ পরিবারে। কথাটা মনে ধরেছিল শিবাঙ্গীর। প্রাতরাশের টেবিলে নির্মল প্রতাপের কাছে কথাটা পেড়েছিল সে। অমায়িক ও অতিশয় বিনয়ী নির্মল প্রতাপ এক কথায় রাজি হয়ে গেলেন। প্রাতরাশের শেষে তুনির কাজে বেরিয়ে গেলে বৃদ্ধ চৌকিদার রামশরণকে তিনি আদেশ দিলেন লাইব্রেরির দরজা খুলে দিতে। রামশরণের পিছু পিছু প্রাসাদের এক নিরিবিলি প্রান্তভাগে বিশাল কাঠের দরজার তালা খুলে রামশরণ তাকে আইয়ে দেবীজি বলার আগেই শিবাঙ্গী বাকরুদ্ধ। মেঝে থেকে ঘরের ছাদ পর্যন্ত প্রতিটি দেওয়াল ঠাসা বইতে। পুরনো বইয়ের সোঁদা গন্ধটা নাকে আসতে নিজে থেকেই চোখ বন্ধ হয়ে যায় শিবাঙ্গীর।
এই ঘরে মরে গেলেও সুখ। রামশরণ কয়েকটা জানলা খুলতে খুলতে শিবাঙ্গী তার কাছ থেকে চটপট কয়েকটা তথ্য সংগ্রহ করে নিল। এই লাইব্রেরির বইপত্র বহু পুরনো হলেও নির্মল প্রতাপের ভ্রাতুষ্পুত্র সোম প্রতাপের, লাইব্রেরি সায়েন্সে ডিগ্রিপ্রাপ্ত সোম প্রতাপ নিজের উদ্যোগে পূর্বপুরুষের এই মহামূল্যবান হীরের খনিকে সংরক্ষণ করার চেষ্টা করেছে। সোম প্রতাপ এখন আয়ারল্যান্ডের কোনো এক ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে। শিবাঙ্গী মনে মনে ছেলেটির উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পারল না। কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে না পেরে হাতের সামনে যেটা পেল সেই তাক থেকেই একটা মাঝারি মাপের বই তুলে নিল সে। বইটা বিজ্ঞান বিষয়ক। খুব একটা আগ্রহবোধ করল না শিবাঙ্গী। বইটাকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিয়ে ইতিউতি ঘুরে বেড়াতে লাগলো ঘরের মধ্যে। বড় হল ঘর, শুধু চারদিকে দেওয়ালি নয়, মেঝে থেকে ছাদ পর্যন্ত লম্বা বুককেস ছড়িয়ে আছে ঘরের মাঝখানেও। পাশাপাশি সমদূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকা বুককেসগুলো ঘরের মধ্যে বেশ কিছু গলিপথ তৈরি করেছে। এক গলি দিয়ে ঢুকে অন্য গলি দিয়ে বেরোতে বেরোতে আর উদ্ভ্রান্তের মতো একের পর এক বই হাতে তুলে নিয়ে উল্টে পাল্টে দেখে আবার জায়গা মতো রাখতে রাখতে প্রায় ঘণ্টাখানেক কাটিয়ে দিল শিবাঙ্গী। অবশেষে হতাশ হয়ে বুঝতে পারল এভাবে হবে না। তার আগ্রহের বইগুলো ঠিক কোথায় রয়েছে না জানতে পারলে এই সমুদ্রের মধ্যে মুক্ত খোঁজা এক কথায় অসম্ভব। হঠাৎ তার মনে একটা অনুমান দানা বাঁধল। লাইব্রেরি সায়েন্সের ছাত্র সোম প্রতাপ বইগুলোকে সাজানোর সময় নিশ্চয়ই কোনো পুস্তক তালিকা তৈরি করেছে। এটা তো গ্রন্থাগারিকদের অত্যন্ত সাধারণ প্রবণতা। এবার শিবাঙ্গী আবার ফিরে এলো ঘরের মূল দরজার সামনে। এদিক ওদিক দেখতে লাল চামড়ায় বাঁধানো একটা লম্বাটে খাতার মতো জিনিস টেবিলের উপর পড়ে থাকতে দেখল সে। ছোঁ মেরে তুলে নিয়ে দেখতে পেল যা ভেবেছিল ঠিক তাই। খাতা জুড়ে মুক্তোর মতো হস্তাক্ষরে বিষয়বস্তু অনুযায়ী লেখকের নাম দিয়ে তার নিচে বইয়ের নাম ও বুককেস নম্বর। তালিকার একদম শেষের দিকে রয়েছে রাজ পরিবারের একদম নিজস্ব ইতিহাসের উপরে কিছু বই। খুব বেশি নয়, গোটা 12 নাম দেখা যাচ্ছে এই তালিকায়। কৌতূহলী হয়ে 33 নম্বর বুককেসের 11 নম্বর তাকের সামনে এসে দাঁড়ালো শিবাঙ্গী। পরপর সাজানো বইগুলি বেশিরভাগই হিন্দি কিংবা ভোজপুরিতে লেখা। দেবনাগরী হরফের সঙ্গে এই দুই ভাষার প্রচুর মিল আছে বলে শিবাঙ্গীর অসুবিধা হলো না। সে একটা একটা করে বই হাতে তুলে দেখতে থাকল। বিরাজগড়ের পত্তন ও বিরাজ প্রতাপ সিংয়ের কীর্তির বর্ণনাই বইগুলোর মুখ্য উপজীব্য। খুব একটা সাহিত্যগুণ না থাকলেও পড়তে মন্দ লাগে না। বরঞ্চ যে পরিবেশে সে এখন আছে তার অতীত সম্পর্কে জানতে তার ভালোই লাগছিল। হঠাৎই একটা চামড়ায় বাঁধানো ছোট ডায়েরি জাতীয় বই তাক থেকে শিবাঙ্গীর পায়ের কাছে এসে পড়লে তার ঘোর ভাঙল। নিচু হয়ে ডায়েরিটা হাতে তুলে নিল শিবাঙ্গী। পাতা উল্টে দেখল সেটা হাতে লেখা একটা দিনলিপি। তাকের ঠিক কোন জায়গা থেকে ওটা পড়লো তা দেখতে গিয়ে শিবাঙ্গী দেখল তালিকা অনুযায়ী যে 12টা বই ওখানে থাকার কথা সেই 12টা ঠিকই আছে। তার মানে এটা 13 নম্বর। আর এটার কোনো উল্লেখ পুস্তক তালিকায় নেই। কেন? তবে কি সোম প্রতাপের কোনোভাবে বেখেয়ালে চোখ এড়িয়ে গেছে এটা? তাহলে এটা এইটাকে এলো কি করে? ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে কখন যেন মেঝের উপরেই বসে পড়ল শিবাঙ্গী। মেয়েলি হস্তাক্ষরে লেখা ডায়েরিটার পাতা হলুদ হয়ে এলেও লেখাগুলো অস্পষ্ট হয়নি। দেবনাগরী হরফে ভোজপুরি ভাষায় লেখা ডায়েরিটা পড়তে একটু হোঁচট খেলেও
অর্থ বুঝতে অসুবিধা হচ্ছিল না শিবাঙ্গীর। একটা মেয়ের লেখা আত্মকথন। কিশোরী বয়স থেকে শুরু হয়েছে ডায়েরি। মায়ের আদরে বড় হয়ে ওঠা মেয়েটির বাবা অনেক ছোটতেই মারা যান। মায়ের ইচ্ছা ছিল তাকে পড়াশোনা শেখানোর, কিন্তু গ্রামে মেয়েদের পড়াশোনার প্রচলন বেশি না থাকায় পাঠশালার পরেই তার স্বপ্নের ইতি হয়। তবে মেয়েটির মা রাজপরিবারের পরিচারিকা ছিলেন বলে সেই সূত্রে মেয়েটিরও যাতায়াত ছিল রাজবাড়িতে। সেখানে লাইব্রেরিতে যে বইয়ের সম্ভার ছিল তার মাঝে কেটে যেত তার দিন। এই পর্যন্ত ডায়েরি লেখা হয়েছে পরপর তারিখ অনুযায়ী। পাতায় পাতায় রয়েছে মেয়েটির আবেগ, আনন্দ, দুঃখের সম্ভার। তারিখ বলছে এ ডায়েরি প্রায় 100 বছর আগে লেখা। প্রথম তারিখ অনুযায়ী হিসেব করলে হয় 111 বছর। ডায়েরির শেষ পাতা উল্টে দেখল শিবাঙ্গী। শেষ এন্ট্রি রয়েছে 1917 সালের। অর্থাৎ মেয়েটি যদি 12 বছর বয়স থেকে ডায়েরি লেখা শুরু করে, তবে শেষ এন্ট্রির তারিখ অনুযায়ী 22-23 বছর বয়সেই তার আত্মজীবনী শেষ। কিন্তু কেন? এরপরেও ডায়েরিতে বেশ কিছু শূন্য পৃষ্ঠা রয়েছে। কাজেই ডায়েরির পাতা শেষ বলে অন্য কোথাও লেখার তত্ত্ব খাটে না। ডায়েরিটা যে পর্যন্ত পড়ল শিবাঙ্গী, তারপরে বেশ কিছু পৃষ্ঠায় কিছু লেখা নেই। কোনো অজ্ঞাত কারণে মেয়েটি এই সময়ের ঘটনা লিখে যায়নি। এর পরের এন্ট্রি আবার বছর 3 পরের। এখানে ছত্রে ছত্রে কেবল পরমেশ্বর নামক কোনো এক ব্যক্তির গুণকীর্তন। পরমেশ্বর কত দয়ালু, তার জীবনে দেশের ভূমিকা কত বড়, পরমেশ্বর কি খেতে ভালোবাসে, সে মেয়েটিকে কি রঙের পোশাকে দেখতে ভালোবাসে, অবশেষে কোথায় তারা লোকচক্ষুর আড়ালে দেখা করে। অর্থাৎ পরমেশ্বর এই মেয়েটির প্রেমিক। ডায়েরির প্রথম পাতা অনুযায়ী মেয়েটির নাম ঝুমরি। ঝুমরি তার প্রেমিক পরমেশ্বরের সঙ্গে দেখা করে গ্রামের শেষে এক দিঘির পাড়ে, লম্বা লম্বা গাছের ছায়ায়, নিশ্চিন্ত আশ্রয়। এই পর্যন্ত পড়ে শিবাঙ্গী একটু চঞ্চল হয়ে উঠল। এই কি সেই কৃষ্ণ দিঘি? দিনের পর দিন যে দিঘির স্বপ্ন সে দেখে চলেছে। তবে কি 12টি বই থাকার কথা যে তাকে সেখান থেকে 13 নম্বর এই ডায়েরিটি তার পায়ের কাছে খসে পড়া কোনো কাকতালীয় ঘটনা নয়। ডায়েরিটা হাতে নিয়ে উঠে দাঁড়ায় শিবাঙ্গী। হনহন করে লাইব্রেরি থেকে বেরিয়ে যায় সে। বিছানায় উপুর হয়ে ডায়েরির বাকি অংশ উদ্ধারে লেগে পড়ে সে। পরমেশ্বর নামক ব্যক্তির সঙ্গে ঝুমরির প্রেম যে কতটা গভীর ছিল তার প্রমাণ ডায়েরির পাতায় পাতায় ছড়ানো। ঝুমরির জীবনে যেন পরমেশ্বর ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। ঝুমরির মাও যে তাদের এই সম্পর্কে খুশি তাও জানা যায় ডায়েরি থেকে। কিন্তু আবার ডায়েরির পাতায় ছেদ পড়েছে। 1917 সালের তারিখে শেষ এন্ট্রিতে কোনো একজন বহু রানীজির উল্লেখ রয়েছে। বহু রানীজি পরমেশ্বরকে বাঁচতে দেবেন না। তবে পরমেশ্বরকে ছাড়া ঝুমরির জীবনের যে কোনো অর্থ নেই তা বেশ স্পষ্ট করে লেখা রয়েছে সেখানে। এরপর ডায়েরির পাতা শূন্য। শিবাঙ্গীর ভেতরটা কেমন ছটফট করে ওঠে। এরপর কি হলো ঝুমরি আর পরমেশ্বরের? ওদের পরিণতি না জানতে পারলে সে যে কিছুতেই শান্তি পাবে না। আরও কয়েকটা প্রশ্ন অনবরত মাথায় ঘুরছিল তার। ঝুমরি তো রাজ পরিবারের কেউ নয়, তবে রাজ গ্রন্থাগারে তার ডায়েরি স্থান পেল কেন? বহু রানীজি কে? তার সঙ্গে পরমেশ্বরের কি শত্রুতা? মনস্থির করে নিল শিবাঙ্গী।
ডায়েরিটা বালিশের নিচে রেখে ঘর থেকে বেরিয়ে নির্মল প্রতাপের মহলের দিকে এগোলো সে। তার প্রশ্নের উত্তর কেউ যদি দিতে পারে, সে নির্মল প্রতাপ। আসতে পারি? শিবাঙ্গীর গলার স্বর শুনে বিছানায় আধশোয়া নির্মল প্রতাপ শটান উঠে দাঁড়ালেন। তার স্ত্রী বিজলী দেবী পাশে উপবিষ্ট। দুজনে হাসি মুখে আহ্বান জানালেন শিবাঙ্গীকে। আইয়ে আইয়ে। শিবাঙ্গী কোনো ভূমিকা না করে সরাসরি প্রশ্ন করল নির্মল প্রতাপকে। রাজাজি, আপনাদের লাইব্রেরিতে কিছু বই ঘাঁটতে ঘাঁটতে আমি আপনাদের ইতিহাস সম্পর্কে কৌতূহলী হয়ে পড়েছি। তা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? নির্মল প্রতাপ অমায়িক স্বরে বললেন, জরুর, যদি আমার জানা থাকে তবে অবশ্যই উত্তর দেব। আচ্ছা, বহুরানীজি কে ছিলেন? নির্মল প্রতাপ একটু যেন থমকে যান। তারপর ধীরে ধীরে প্রতিপ্রশ্ন করেন। জানতে পারি দেবীজি, আপনি কোন বইতে বহুরানীজির কথা পেয়েছেন? শিবাঙ্গী তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারছিল ডায়েরির কথাটা বলা উচিত হবে না। কাজেই সে প্রস্তুতি নিচ্ছিল একটা ভাষা উত্তর দেওয়ার। কিন্তু সে কিছু বলার আগেই নির্মল প্রতাপ বলে উঠলেন, বহুরানীজির উল্লেখ আপনি কোনো বইতে পেতে পারেন না, কারণ ওটা আমাদের বংশের এক কালিমালিপ্ত ইতিহাস। ও ইতিহাস লিখে রাখার ইজাজত আমরা কাউকে কখনো দিইনি। তবে হ্যাঁ, আপনাকে যখন কথা দিয়েছি তখন বহুরানীজির পরিচয় আমি আপনাকে দেব। আপনি যে ঘরে এখন আছেন সেটা ছিল বহুরানীজির ঘর। ওখানে আজও তার ছবি রয়েছে। ওই ঘর ছাড়া প্রাসাদের আর কোথাও তার ছবি রাখা হয়নি। উনি সম্পর্কে আমার জেঠিমা ছিলেন, অর্থাৎ রাজা বিরাজ প্রতাপ সিং এর একমাত্র বংশধর রাজ প্রতাপ সিং এর স্ত্রী। রাজ প্রতাপের কোনো সন্তান ছিল না, তাই বিরাজ প্রতাপের প্রত্যক্ষ বংশ ওখানেই শেষ হয়ে যায়। বহুরানীজি ছিলেন অত্যন্ত চৌখস আর ক্ষুরোধার বুদ্ধিমতী মহিলা। তবে তাঁর বুদ্ধি তিনি ভালো কাজে ব্যবহার করেননি। রাজ প্রতাপ খুবই কম উম্র में মারা যান। শোনা যায় তার মৃত্যুর পিছনেও ছিল বহুরানীজি রূপমতী দেবীর হাত। রাজ প্রতাপ মারা যাওয়ার পর রাজ্যের শাসনভার তিনি হাতে রেখেছিলেন, কিন্তু তিনি চরিত্রবতী মহিলা ছিলেন না। ক্ষমতা হাতে পেয়ে নিত্য নতুন ইয়ার জুটিয়ে ফুর্তিতে মেতেছিলেন। কেউ কিছু বলার সাহস পেত না। টু শব্দটি করলে হাতে মাথা কাটতেন তিনি। এই পর্যন্ত বলে চুপ করলেন নির্মল প্রতাপ। এর চেয়ে বেশি আমি আপনাকে বলবো না দেবীজি। আর কিছু বললে আমাদের পরিবারের কলঙ্ক রটাবার অভিযোগে অভিযুক্ত হব আমি। শিবাঙ্গী নির্মল প্রতাপকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো। সেদিন রাত্রে শিবানীর স্বপ্নে একটু বদল এলো। স্বপ্নের অভিঘাত ছিল এতই তীব্র যে ঘুম ভেঙে নিজেকে গোছাতে সময় লাগলো তার। নিঃশ্বাস প্রশ্বাসের দ্রুততার সঙ্গে সঙ্গে তাল রেখে প্রবল গতিতে ওঠানামা করতে লাগলো তার বুক। এ কি দেখল সে? এও কি বিশ্বাসযোগ্য?
আজকের স্বপ্ন যেন তাকে বাস্তবের চিত্র দেখাতেই এসেছিল। এ জীবনে কখনো না দেখা একটা দৃঢ় ও ব্যক্তিত্বপূর্ণ মুখ শিবাঙ্গীর বন্ধ দু চোখের পাতায় বারবার ভেসে উঠতে লাগলো। একসময় দু চোখের পাতার আগল অগ্রাহ্য করে নেমে এলো অশ্রুধারা। টুনির মাঝরাতে ঘুম ভেঙে দেখল খাটের উপর নিষ্কম্প প্রদীপের শিখার মতো এক দৃষ্টে তৈলচিত্রের মহিলার দিকে যে বসে আছে শিবাঙ্গী। আধো আলো ছায়ায় তার কঠিন হয়ে ওঠা মুখ ও তীব্র দৃষ্টি লক্ষ্য করে টুনির সাহস পেল না শিবাঙ্গীকে ডাকতে। সারা রাত জেগে ভোরের দিকে কখন যেন ঘুম জড়িয়ে এলো তার চোখে। ততক্ষণে শিবাঙ্গীও ঘুমন্ত তার পাশে। পরদিন সকাল থেকে শিবাঙ্গী বড় চুপচাপ। টুনির ইচ্ছে করেই আর রাতের কথা তুলল না। যা আবেগপ্রবণ মেয়ে, আবার কি প্রতিক্রিয়া হয় কে জানে। কাজে বেরোতে ইচ্ছা করছিল না টুনিরের, তবু জোর করেই বেরোলো সে। এখানকার কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে কলকাতায় ফিরতে হবে। এই পরিবেশ শিবাঙ্গীকে বড্ড পাল্টে দিচ্ছে। সারাদিন শিবাঙ্গী ঘর থেকে বেরোলো না। ডায়েরিটা হাতে নিয়ে পড়ে থাকলো বিছানায়। রামশরণ বার তিনেক খাবার জন্য ডেকে সাড়া না পেয়ে ফিরে গেল। কোমর ছাপানো চুলগুলোতে চিরুনি পড়ল না সারাদিন। বালিশের উপর এলিয়ে পড়ে রইল বড় অবহেলায়। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত নামল। হঠাৎ শিবাঙ্গী উঠে বসে বিছানায়। ডায়েরিটা খুলে কলম হাতে কিছু লিখতে থাকে। একসময় কলম বন্ধ করে ডায়েরিটা গুঁজে রাখে বালিশের নিচে। মাঝরাত, চাঁদের দেখা নেই। মেঘের আড়ালে ডুব দিয়েছে নাকি অমাবস্যা তিথির স্বাভাবিক অন্ধকার কে জানে। কোথাও একটা রাত চড়া একলা পাখি তারস্বরে ডেকে চলেছে। বিরহী প্রেমিকের দীর্ঘশ্বাসের মতো হু হু করে হাওয়া বইছে। সেই হাওয়া বুকে ঠেলে এগিয়ে চলেছে শিবাঙ্গী। তার চুলের ঢলকে পেছনের দিকে উড়িয়ে নিয়ে যেন তার পথে বাধা সৃষ্টি করতে চাইছে হাওয়া। কিন্তু কোনো কিছুই শিবাঙ্গীকে আটকাতে পারবে কি? শিবাঙ্গীর চোখ দুটো খোলা, কিন্তু কোনো এক অপার্থিব মায়া যেন ঘোর লাগিয়েছে তাতে। সে যেন এই পৃথিবীর হয়েও এই পৃথিবীর নয়। অজানা নগরীর চেনা পথে ভূতে পাওয়া মানুষের মতো হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় দিঘির পাড়ে। ঝোড়ো হাওয়া আজ দিঘির চারপাশ ঘিরে রাখা পলাশ শিমুলদের ঝাঁকড়া পাতার রাশিকে স্থির থাকতে দিচ্ছে না। ক্রমাগত তাদের আন্দোলনে সারা দিঘির পাড় জুড়ে একটা শোঁ শোঁ শব্দের প্রতিধ্বনি। আজও ঝিঝিরা ঘুমোচ্ছে বোধ করি। চারিদিকে চাপ চাপ নিস্তব্ধতার শাসন। ঘোরের মধ্যেও অনুভব করল শিবাঙ্গী নারী কণ্ঠের সেই আর্ত কান্নার অনুপস্থিতি। ফলে নৈঃশব্দ কোনো প্রতিদ্বন্দ্বী না পেয়ে আরও জাঁকিয়ে বসেছে। যথারীতি শিবাঙ্গী এসে দাঁড়ায় সেই ঝাঁকড়া গাছটার নিচে। বোধ করি এ তার নিয়তির নির্দেশ। তারপর আবার দ্রুত পায়ে হেঁটে গিয়ে দাঁড়ালো দিঘির কালো জল ছোঁয়া সিঁড়ির ওপর। 5 মিনিট, 10 মিনিট না 15 মিনিট জানে না শিবাঙ্গী। নিয়ম মেনে দিঘির জলে তোলপাড় শুরু হলো। বুদবুদের ঢেউ তুলে ধাপে ধাপে উঠে এলো সেই সুপুরুষ সেনানায়ক। শিবাঙ্গীর দু চোখে অশ্রুর বন্যা।
সেনানীর পোশাকে সজ্জিত পুরুষটি এসে দাঁড়ায় শিবাঙ্গীর খুব কাছে। কিন্তু আজ শিবাঙ্গী লক্ষ্য করেছে তার মুখের অভিব্যক্তি। আজ বহু ভুলের অবসান হবে শিবাঙ্গীর। যাকে সে এতদিন প্রেমের প্রকাশ ভেবে এসেছে, রাজপুরুষের মুখে আজ সেই অনুভূতির লেশ মাত্র খুঁজে পাচ্ছে না। হয়তো কোনোদিনই ছিল না। অর্ধ সমাপ্ত স্বপ্নের বাকিটা হয়তো ছিল কেবল তার কল্পনা। কারণ আজ সে দেখতে পাচ্ছে ফ্যাকাশে মুখের রক্ত ওঠা পেশিতে ঘৃণা জমেছে স্তরে স্তরে। আজও হাত উঠে আসে শিবাঙ্গীর, তবে সেই হাত দুটো সাহস করে না ওই পুরুষ মূর্তির কাঁধ ছোঁয়ার। বরং নিজে থেকেই দুহাত জড়ো হয়ে আসে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। বিড়বিড় করতে থাকে শিবাঙ্গী, ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করো, ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। অনুশোচনার কুয়াশা হয়তো আচ্ছন্ন করে ফেলেছিল তার দৃষ্টি, তাই সে দেখতে পায়নি তার মুখোমুখি পাথরের স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকা পুরুষটির পেছনে জল থেকে উঠে দাঁড়িয়েছে আরেকটি ছায়া মূর্তি। তারও এলো চুলের গোছা বেয়ে ঝরে পড়ছে দিঘির কালো জলের ধারা। তার নিকষ কালো দুটো চোখের গর্তে সঞ্চিত বহু যুগের ক্রোধ বুক ভাঙা কান্নার রূপ ধরে বেরিয়ে আসে। আর তক্ষুনি ঘোর কেটে গিয়ে হঠাৎ স্থান কাল গুলিয়ে যায় শিবাঙ্গীর। গলা চিরে একটা আর্তস্বর বেরিয়ে আসে তার। পেছন ফিরে ছুটতে শুরু করে সে। রাত তখন অনেক। কাছের মানুষ বিপদে পড়লে হয়তোবা হৃদয়ে এক অদৃশ্য বার্তা পৌঁছায়। হয়তো সেজন্যই অকারণে ঘুম ভেঙে গেল তুনিরের। ঘুম ভেঙেই অভ্যাসবশত চোখ গেল শিবাঙ্গীর দিকে। শিবাঙ্গী নেই, বিছানা খালি। লাফ দিয়ে ওঠে তুনির। শিবাঙ্গী, শিবাঙ্গী বলে ডাকতে ডাকতে আলোটা জ্বালিয়ে প্রথমেই দেখে নেয় বাথরুমের দিকটা। না, বাথরুম খালি। হাট করে খোলা ঘরের দরজাটা দেখে তার বুকটা দুলে ওঠে। এত রাতে একা একা কোথায় যেতে পারে শিবাঙ্গী? রাতের পায়জামার ওপরে একটা শার্ট গলিয়ে নেয় তুনির। তারপর পেন্সিল টর্চের খোঁজে হাতড়াতে থাকে বিছানার মাথার দিকে। প্রথমে নিজের বালিশ, তারপর শিবাঙ্গীর বালিশ সরাতেই চোখে পড়ল ডায়েরিটা। নিজের অজান্তেই ভ্রু কুঁচকে ওঠে তুনিরের। ডায়েরিটা হাতে তুলে পাতা উল্টাতে উল্টাতে তার কপালের ভাঁজ গভীর থেকে গভীরতর হতে থাকে। ভোজপুরি ভাষায় লেখা ডায়েরিটার বয়স যে কম নয়, প্রত্নতত্ত্ববিদ তুনিরের অভিজ্ঞ চোখ তা বুঝতে ভুল করে না। কিন্তু তার কপালের গভীর ভাঁজের কারণ সেটা নয়। সময়ের অভিঘাতে সামান্য হালকা হয়ে আসা লেখাগুলোর মাঝে মাঝে স্পষ্ট বাংলায় শিবাঙ্গীর হস্তাক্ষরে সদ্য লেখা কিছু কথা। তার মধ্যে বেশিরভাগই নানাভাবে ক্ষমা প্রার্থনা। ক্ষমা করো, ধিক্কারের ভাষা নেই, কর্মফল কাউকে ছাড়ে না জাতীয় অনুশোচনামূলক বাক্যাংশ ডায়েরির মূল লেখার মাঝে মাঝে গোঁজা। একদম শেষ পাতায় লেখা, মুক্তি চাই, মুক্তি। যেখানে 100 বছর ধরে বন্দি তোমরা, সেই কৃষ্ণ দিঘির ধারেই মুক্তি হবে তোমাদের। আর দাঁড়ায় না তুনির। এত রাতে বৃদ্ধ নির্মল প্রতাপকে ডাকা হয়তো ঠিক হচ্ছে না, তা জেনেও আর কোনো উপায় ভাবতে পারল না সে। নির্মল প্রতাপের মহলের বাইরের বারান্দায় একটা খাটিয়ায় শুয়ে ঘুমোচ্ছে রামশরণ।
একটু ইতস্তত করে সে প্রথমে তাকেই ডাকল। আচমকা ডাকে ধরফর করে উঠে বসল সে। তারপর তাকে শিবাঙ্গীর নিরুদ্দেশের কথা জানিয়ে নির্মল প্রতাপকে খবর দিতে বলল তুনির। বিনা বাক্য ব্যয়ে 10 মিনিটের মধ্যে নির্মল প্রতাপকে সঙ্গে নিয়ে মহল থেকে বেরিয়ে এলো রামশরণ। সব শুনে অবাক হয়ে গেলেন নির্মল প্রতাপ। কৃষ্ণদিঘি কোথায়? আমাকে আমাকে এখনই সেখানে নিয়ে চলুন। তুনিরের মুখে কৃষ্ণদিঘির নাম শুনে একই সঙ্গে নির্মল প্রতাপ আর রামশরণের মুখে বিস্ময় ফুটে উঠল। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝেই হয়তো রামশরণকে নির্দেশ দিলেন নির্মল প্রতাপ। কোচওয়ান কো বলো গাড়ি বের করতে। এর কিছুক্ষণের মধ্যেই ঘোড়ায় টানা গাড়িতে করে তুনির, নির্মল প্রতাপ আর রামশরণ বেরিয়ে পড়ল কৃষ্ণদিঘির উদ্দেশ্যে। 7-8 মিনিটের মধ্যেই ঘোড়ার গাড়ি এসে থামল বিরাজগড়ের মূল লোকালয় থেকে একটু দূরে গাছগাছালিতে ঘেরা এক সুবিশাল দিঘির ধারে। আগে নির্মল প্রতাপ, তারপর তুনির ও একদম পেছনে রামশরণ উদ্বিগ্ন পদক্ষেপে প্রবেশ করল বড় বড় গাছের আলিঙ্গনে ঘাপটি মেরে বসে থাকা অন্ধকার রাজত্বে। তাদের দেবশ্রী ও শিবাঙ্গী বলে যৌথ চিৎকারে কেঁপে উঠল নীরের নিশ্চিন্ত আশ্রয়ে ঘুমন্ত পশু পক্ষীর দল। শিবাঙ্গী, দেবীজি, শিবাঙ্গী, শিবাঙ্গী কোথায় তুমি? শিবাঙ্গী, দেবীজি, শিবাঙ্গী, শিবাঙ্গী। হঠাৎ তুনিরের চোখে পড়ল একটা ত্রস্ত মূর্তি। একটা ঝাঁকড়া গাছের নিচে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে গাছের পত্র সম্ভারের দিকে। অন্ধকারেও শিবাঙ্গীকে চিনতে ভুল হলো না তুনিরের। সে তীর বেগে এগিয়ে গেল সেদিকে। শিবাঙ্গীকে চেপে ধরতেই সে এলিয়ে পড়ল তুনিরের গায়ের ওপর, যেন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিল সে। নির্মল প্রতাপের মহলে বিজলী দেবীর তত্ত্বাবধানে শিবাঙ্গীকে শুইয়ে রেখে বাইরে খোলা হাওয়ায় এসে দাঁড়ালো তুনির। শিবাঙ্গী একটু সামলে উঠলেই নিজের অসুস্থতার অজুহাতে দুদিনের ছুটি নিয়ে শিবাঙ্গীকে কলকাতায় নিয়ে যাবে তুনির। তারপর তাকে রেখে আবার এসে যোগ দেবে কাজে। কিন্তু এই প্রাসাদে আর নয়। এবার এসে সে সহকর্মীদের সঙ্গেই গেস্ট হাউসে উঠবে। সে নির্মল প্রতাপ যাই মনে করুন। ভাবতে ভাবতেই বারান্দার অপর প্রান্তে আরাম কেদারায় বসা নির্মল প্রতাপের দিকে দৃষ্টি যায় তার। এক দৃষ্টে বাইরের দিকে চেয়ে আছেন বৃদ্ধ। একটু খারাপ লাগে তুনিরের। এই বৃদ্ধ মানুষটিরও ঘুম হয়নি সারা রাত। নির্মল প্রতাপের কাছাকাছি আসতেই তার চোখে পড়ল বৃদ্ধের বুকের উপর রাখা আধ খোলা ডায়েরিটা। তুনির আর বিজলী দেবী যতক্ষণ ব্যস্ত ছিল শিবাঙ্গীর শুশ্রূষায়, নির্মল প্রতাপ তখন ডুবেছিলেন এই ডায়েরির পাতায়। তুনির পাশে গিয়ে দাঁড়াতেই ইশারায় তাকে পাশে রাখা কারুকার্য করা কাঠের চৌকি দেখিয়ে বসতে বললেন। তারপর জিজ্ঞেস করলেন, দেবীজি এখন কেমন আছেন? তুনিরের কাছে শিবাঙ্গী ভালো আছে শুনে নিজেই অনুমতি চাইলেন তার কাছে যাওয়ার। তুনিরেরও তর্সই ছিল না শিবাঙ্গীর মুখ থেকে সব বৃত্তান্ত শোনার। নির্মল প্রতাপকে ঘরে ঢুকতে দেখে বিছানায় উঠে বসল শিবাঙ্গী। তার সুন্দর মুখে এখনো লেগে আছে রাত জাগার ক্লান্তি। তার বিছানার পাশের চেয়ারে গিয়ে বসে পড়লেন নির্মল প্রতাপ, আর তার চেয়ারের পেছনে দাঁড়ালেন বিজলী দেবী। তুনির শিবাঙ্গীর বিছানায় তার পায়ের কাছে বসল। খুব ধীর, শান্ত, স্নেহাদ্র কণ্ঠে নির্মল প্রতাপ কথা পারলেন শিবাঙ্গীর কাছে। দেবীজি, আপনি এই প্রাসাদে আসার পর থেকে আপনাকে আমি দেবীজি বলে ডেকেছি, সম্মান দিয়েছি।
কিন্তু উমর মেয়ে আপনি আমার বেটির মতো, তাই বাবার দাবি থেকে আজকে আপনার কাছে জানতে চাইব কি হয়েছিল আপনার সঙ্গে, কেন আপনি অত রাতে কৃষ্ণ দিঘির পাড়ে গিয়েছিলেন, আর ও জায়গা আপনি চিনলেনই বা কি করে? শিবাঙ্গী কিছুক্ষণ চুপ করে বোধ করি গুছিয়ে নিল পুরো ঘটনা। তারপর বলতে শুরু করলো। আমি প্রাসাদে আসার পর থেকেই একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছিল আমার সঙ্গে। প্রত্যেক রাতে একই স্বপ্ন দেখতাম, আর আর আমার সেটাকে স্বপ্ন মনে হলেও পরদিন কিছু লক্ষণ দেখে আমার সন্দেহ হতো। যেমন আমার ক্লান্তি, যেন যেন সারা রাত ঘুমোইনি আমি, আমার পায়ে লেগে থাকা কাদামাটির ছোপ, এই ধরনের কিছু ব্যাপার। তনিরকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বিশ্বাসই করেনি। ভেবেছে এখানে এসে আমার কল্পনা শক্তি বেড়ে গেছে। অবশ্য ওরও দোষ নয়, যে কেউ একথাই ভাবত। আমি খুব দোটানায় ছিলাম জানেন। তাহলে কি এই সব আমার কল্পনা? তনিরের কথাই ঠিক? তাহলে কি আমার মনস্তত্ত্ববিদের সাহায্য নেওয়া উচিত? আর যদি তা না হয়, তাহলে তাহলে কি সত্যি কোনো শক্তি আমাকে কিছু জানাতে চাইছে? এই সব কথা ভাবতে ভাবতেই একদিন আমি তনিরের পরামর্শে প্রাসাদের লাইব্রেরিতে গেলাম। সেখানে সোমপ্রতাপের নিজের হাতে গুছিয়ে রাখা তালিকা অনুযায়ী 12টি বই থাকার কথা যে তাকে, সেই তাক থেকে 13 নম্বর বইটি নিজে থেকে খসে পড়ল আমার পায়ের কাছে। দেখলাম ওটা একটা ডায়েরি। কলেজ জীবনে ঐচ্ছিক বিষয় হিসেবে সংস্কৃত পড়া ছিল, তাই দেবনাগরী হরফের সঙ্গে পরিচিতি ছিল। তবে একটু অসুবিধে হলেও পড়ে ফেলতে পারলাম ডায়েরিটা। একটু শ্বাস নিয়ে শিবাঙ্গী আবার পড়ল। ডায়েরিটা আপনার হাতে দেখছি। আপনারা যদি ওটা পড়ে থাকেন তবে জানেন নিশ্চয়ই ওটা একটা ঝুমরি বলে মেয়ের গল্প। যদিও পুরোটাই ডায়েরিতে পাওয়া যায় না, তবে আমার ধারণা আপনি সেটা জানেন, তাই নয় কি? মুখ নিচু করে বসে থাকা অবস্থাতেই হ্যাঁ বাচক মাথা নাড়লেন নির্মল প্রতাপ। শিবাঙ্গী এবার তনিরের দিকে তাকায়। জানো তনির, ঝুমরির কাহিনীটা পড়ার পর থেকেই না ওর উপর কেমন একটা মায়া জন্মে গিয়েছিল। মনে হলো ওর সব কথা আমাকে জানতেই হবে। সেদিন একটা ছুতো করে গিয়েছিলাম রাজাজির কাছে। উনি হয়তো কিছু সন্দেহ করেও থাকবেন, তবু বহুরানীজির বেশ খানিকটা পরিচয় উনিই আমাকে দিয়েছিলেন। আর যেটুকু উনি বলেননি সেটুকুও আমি সেদিনই জেনেছিলাম। ঘরে উপস্থিত 3 ব্যক্তির কৌতূহলী মুখের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে শিবাঙ্গী বলল, সেদিন রাতে একটা নতুন স্বপ্ন দেখলাম আমি। দেখলাম বহুরানীজির নির্দেশে কৃষ্ণ দিঘির জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে পরমেশ্বর। ঝুমরির সব হারানোর যন্ত্রণা থেকে উঠে আসা আর্তচিৎকার খান খান করে দিচ্ছে রাতের নৈশব্দ। এর পরের দৃশ্য আবার দেখলাম কৃষ্ণ দিঘির পাড়ে, কিন্তু কয়েকদিন পরের। জীবন মৃতের মতো বিধ্বস্ত ঝুমরি ধাপে ধাপে নেমে যায় কৃষ্ণ দিঘির কালো জলে, যেখানে তার প্রাণ পুরুষ পরমেশ্বর কয়েকদিন আগেই আত্মবিসর্জন দিয়েছে। আর আর সবচেয়ে অদ্ভুত দৃশ্যটা এলো এর পরে। কৃষ্ণ দিঘির পাড়ের এক বিরাট ঝাঁকড়া গাছের ডাল থেকে ঝুলছে একটা দেহ, একজন অভিজাত পোশাক পরা মহিলার দেহ, বহুরানীজি। কিন্তু কিন্তু কাছ
কাছে গিয়ে দেখলাম ওটা ওটা আমি। বলতে বলতে শিউরে ওঠে সে। নির্মল প্রতাপ অবাক বিস্ময়ে চেয়ে আছেন শিবাঙ্গীর মুখের দিকে। টুনির কিছুই বুঝতে পারল না। ঘরের স্তব্ধতা ভেঙে বলে উঠল, কিন্তু এর মানে কি? বহুরানীজি কেন পরমেশ্বরকে আত্মহত্যার নির্দেশ দিলেন? আর গাছে তুমি নিজেকে ঝুলতে দেখলে কেন? তুমি ঝুমরির ডায়েরিতে যেসব কথা লিখেছিলে তারই বা কি অর্থ হয়? শিবাঙ্গী মাথা নিচু করে থাকে। নির্মল প্রতাপ বলে ওঠেন, এর উত্তর আমি দিচ্ছি। যে কথা কোনোদিন এ বংশের বাইরে যায়নি, আজকে দেবীজির খাতির আমি সেই কথা বলবো। তবে আশা করব আপনাদের দুজনের মধ্যেই এ কথা সীমাবদ্ধ থাকবে, পাঁচ কান হবে না। টুনির বলল, হ্যাঁ, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বেশ। বলে শুরু করলেন নির্মল প্রতাপ। এ কাহিনী যখনকার, তখন আমার জন্ম হয়নি। পরে আমার মাতাজি আর দাদিদের মুখে যেমন শুনেছি তেমনই বলছি। রাজপ্রতাপের মৃত্যু হয়েছিল খাদ্যে বিষক্রিয়ায়। অনেকেরই সন্দেহ ছিল বহুরানীজি রূপমতী দেবীর ওপর, কিন্তু কোনো সবুত মেলেনি। রাজপ্রতাপের মৃত্যুর পর বহুরানীজি নিজের হাতে এ নগরীর শাসনভার নেন। সে ক্ষমতাও তার ছিল, কিন্তু তার রাজ্য শাসনের দিকে কম মন বেশি ছিল ক্ষমতা উপভোগের দিকে। তার কাছের পাত্র মিত্রদের নিয়ে মেতে থাকতেন আনন্দ ফুর্তিতে। নিজের অভিভাবকহীন যৌবন উপভোগেও কসুর রাখেননি তিনি। সেই সময় তার খাস ঝির মেয়ে ছিল ঝুমরি। মেয়েটি পড়াশুনো ভালোবাসত, প্রাসাদের লাইব্রেরিতেই প্রায় পড়ে থাকত। কোন ফাঁকে তার সঙ্গে প্রেম হয় নগরীর লাল কুর্তি সেনা দলের প্রধান পরমেশ্বরের। যদিও তাদের মধ্যে বয়সের ফারাক ছিল যথেষ্টই, তা সত্ত্বেও একে অপরের জন্য তাদের ছিল প্রাণ ঢালা প্রেম। হয়তো শাদিও করতো তারা, যদি না বহুরানীজির চোখে পড়ে যেত পরমেশ্বরের পুরুষালী চেহারার কারণেই হোক, কিংবা তার বীরত্বের গাথা শুনেই হোক, তাকে কামনা করলেন তিনি। কিন্তু পরমেশ্বর সিধা প্রত্যাখ্যান করল। বহুরানীজির মুখের উপরে না করার মতো বুকের পাঠা বোধহয় শুধু তারই ছিল, কিন্তু স্বাভাবিকভাবেই এ প্রত্যাখ্যান সহজভাবে নিলেন না বহুরানীজি। লোক দিয়ে তুলে আনলেন ঝুমরিকে, পরমেশ্বরকে ভয় দেখালেন ঝুমরিকে হত্যার। না, আপনারা যদি ভাবেন ভয় দেখিয়ে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন তিনি পরমেশ্বরের সঙ্গে, তবে আপনারা ভুল করছেন। একবার যে তাকে প্রত্যাখ্যান করেছে, তাকে শাস্তি না দিয়ে তিনি কি ছাড়তে পারেন? বহুরানীজি চেয়েছিলেন যে ঝুমরির জন্য পরমেশ্বর তাকে পর্যন্ত দূরে ঠেলে দিতে পারে, সেই ঝুমরির জিন্দেগি জাহান্নুমের চেয়েও কঠিন করে তুলতে। আর তা একমাত্র সম্ভব যদি পরমেশ্বরের থেকে তাকে বঞ্চিত করা যায়।
তাই তিনি ঝুমরিকে হত্যা করার ভয় দেখিয়ে পরমেশ্বরকে বাধ্য করলেন গোপন রাতের অন্ধকারে খুদকুশি করতে। তিনি জানতেন প্রজাদের কাছে তুমুল জনপ্রিয় পরমেশ্বরের মৃত্যুর পিছনে তার হাত রয়েছে, এ কথা জানাজানি হলে হয়তোবা নগরীতে প্রজা বিদ্রোহ করতে পারে। তাই এত গোপনীয়তা। এরপর ঝুমরিকে ছেড়ে দেন তিনি। দিন দুয়েক পর পরমেশ্বরের দেহ ভেসে ওঠে দিঘির জলে। লোকে ভাবে নিজের ইচ্ছায় খুদকুশি করেছে সে, কিন্তু ঝুমরি এর 3 দিনের মাথায় ওই দিঘিতেই ডুবে মরে। ওই 3 দিন এই নগরীতে একটা বাড়িতেও আলো জ্বলেনি। মানুষ যেন নিজের রোজের কাজও ভুলে গিয়েছিল। নগরীর আকাশে বাতাসে কান পাতলে শুধুই শোনা যেত ঝুমরির বুক ফাটা আর্তনাদ। মায়ের সুরক্ষার কথা চিন্তা করেই হয়তো হতভাগী মেয়েটা কাউকে বলেনি বহুরানীজির তাকে অপহরণের কথা। আর এরপর তো শোক সইতে না পেরে আত্মহত্যা করে। জানি না কিভাবে জানা গেল, তবে লোকে বলে মরার আগে এক গোলা জলে দাঁড়িয়ে অভিশাপ দিয়েছিল মেয়েটি। আর সেই অভিশাপের ফলেই যে রহস্য গোপন রাখার জন্য এত চেষ্টা করেছিলেন বহুরানীজি, সেই রহস্য নিজের মুখেই বলে বেড়াতে লাগলেন তিনি। কয়েকদিনের মধ্যে বদ্ধ উন্মাদ হয়ে গেলেন বহুরানীজি। নিজের পরমেশ্বরের ঝুমরির কাহিনী লোককে ডেকে ডেকে বলতে লাগলেন। চিৎকার করতেন, কাঁদতেন, ক্ষমা চাইতেন সমানে। মাফ করতো, মাফ করতো। मार दिया, मार दिया, मार दिया। माफ कर दो, माफ कर दो, माफ कर दो। बार बार चले আসতেন কৃষ্ণ দিঘির ধারে। রাজ পরিবারের বদনামির ভয়ে তাকে ঘরে আটকে রাখা হতো। এই সময় শাসনভার নেন আমার পিতাজি রাঘবেন্দ্র প্রতাপ সিং। উনি এই বংশের শেষ রাজা। এরপর এই নগরী চলে যায় ব্রিটিশদের হাতে। আর আমি তো নামেই রাজাজি। যাই হোক, এক রাতে কোনোভাবে ঘর খোলা পেয়ে বহুরানীজি বেরিয়ে যান প্রাসাদ থেকে। পরের দিন তার ঝুলন্ত দেহ মেলে দিঘির পাড়ের ওই ঝাঁকড়া অর্জুন গাছের ডালে, যে গাছের তলায় আমরা কাল রাতে দেবীজিকে পেয়েছিলাম। এক নিঃশ্বাসে এই অবিশ্বাস্য কাহিনীর বর্ণনা দিয়ে সামান্য হাঁপাতে লাগলেন নির্মল প্রতাপ। কিন্তু তুনিরের প্রশ্ন এখনো শেষ হয়নি। সবই বুঝলাম, শুধু বুঝতে পারছি না শিবাঙ্গীর সাথে এই ইতিহাসের সম্পর্ক কি। ও কেন এই সব স্বপ্ন দেখত, আর বহুরানীজির জায়গায় ও নিজেকে কেন ঝুলতে দেখেছিল। আর শিবাঙ্গী
তোমার ওই ঝুমরির ডায়েরিতে লেখাগুলোর অর্থ কি? শিবাঙ্গী চোখ তুলে তাকায় নির্মল প্রতাপের দিকে। তারপর মৃদু স্বরে স্বগতোক্তির মতো বলে ওঠে, তুমি আমাদের থাকার ঘরে বহুরানীজির ছবিটা ভালো করে লক্ষ্য করো নিতুনির। আমার গলায় যে লাল রঙের জরুলটা আছে, ঠিক একই জায়গায় জরুল ছিল বহুরানীজিরও। খটকা আমার আগেই লেগেছিল, কিন্তু এখন আমি নিশ্চিত 100 বছর আগের বহুরানীজি ছিলাম আমি। আর সেই জন্যই গত জন্মের কর্ম আমাকে এই প্রাসাদে আসার মুহূর্ত থেকে দগ্ধে মেরেছে। ঝুমরি আর পরমেশ্বরের আত্মা হয়তো চেয়েছিল আমি সজ্ঞানে ক্ষমা প্রার্থনা করি তাদের কাছে, তাতেই তাদের আত্মার মুক্তি। আর সেই জন্যই ওই ডায়েরি এসে পড়েছিল আমার পায়ের কাছে। তবু আমার কিছু সংশয় ছিল, যার নিরসন হিসেবে এলো পরশু রাতের নতুন স্বপ্ন। নিজেকে গাছে ঝুলতে দেখে আমি 100% নিশ্চিত হয়ে গেলাম যে আমি বহুরানীজি। একটু থতমত খেয়ে গেলেও নিজের যুক্তি থেকে সরল না তুনির। কিন্তু শিবাঙ্গী, এসব হয়তো তোমার হ্যালুসিনেশন। এমনও তো হতে পারে যে এই প্রাসাদের ঐতিহাসিক আবহ, বহুরানীজির ছবি, ডায়েরি, এইসব মিলেমিশে তোমার মনে মনে একটা কল্পনার জগৎ তৈরি করে নিয়েছো তুমি। আর জরুল সে তো কাকতালীয় হতেই পারে। আপনি ভুলে যাচ্ছেন বাবুজি। দেবীজি কিন্তু বহুরানীজির মৃত্যুর ঘটনাটা জানতেন না। ওটা আমি এইমাত্র বলেছি। ঠিক কোন গাছটাতে উনি খুদকুশি করেছিলেন তাও ওনার জানার কথা নয়। উনি কৃষ্ণ দিঘিও চিনতেন না, তবু পৌঁছে যেতেন তার পাড়ে। আপনি তো নিজের চোখেই এইসব দেখেছি। আর পুনর্জন্মের ব্যাপারটা আমরা কেউ কোনোদিন প্রমাণ করতে পারবো না ঠিকই, কিন্তু এত কিছুর পরেও অবিশ্বাস করি কি করে? তুনিরের কাছে কোনো উত্তর ছিল না। জানলা দিয়ে এসে পড়া নরম রোদে উজ্জ্বল হয়ে ওঠা শিবাঙ্গীর মুখের দিকে তাকিয়ে পলক পড়ছিল না তার। সেই কোন কালের হারিয়ে যাওয়া ইতিহাসের এক বিলুপ্ত পর্ব তাদের কাছে ধরা দিয়ে আবার মিলিয়ে গেল চিরতরে। জীবনের কোনো কোনো রহস্য অধরাই থেকে যায়। তাকে ধরতে যাওয়া মরুভূমির বুকে মরীচিকার উদ্দেশ্যে ছুটে বেড়ানোর মতোই নির্বুদ্ধিতার পরিচয়। এতক্ষণ ধরে আপনারা শুনলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প স্বপ্ন সম্ভব। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে, শিবাঙ্গীর চরিত্রে অনন্যা, নির্মল প্রতাপ ও তুনিরের চরিত্রে তমাল এবং বহুরানীজির চরিত্রে পূজা। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে এবং সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। বিভা ক্যাফের আজকে আরও একটি ঘোষণা। শুরু হয়েছে আমাদের দুর্ধর্ষ 2 গল্প সংকলনের প্রি বুকিং। কার লেখা নিশ্চয়ই আন্দাজ করেছেন। আগে হ্যাঁ, যার গলায় গল্প শুনলেন এতক্ষণ। আমাদের সকলের প্রিয় শায়ক আমানের 2টি বই আসছে, আধারে জলের কোলাহল এবং 9টি রক্তাক্ত রবিবার। 17টিরও বেশি ভিন্ন স্বাদের ছোট গল্প দিয়ে সাজানো আধারে জলের কোলাহল আর 8টি মির্চি বাংলার সানডে সাসপেন্সে প্রকাশিত এবং একটি অপ্রকাশিত নোভেলা দিয়ে 9টি রক্তাক্ত রবিবার। বই দুটি প্রি বুকিং করলেই পাবেন লেখকের হস্তাক্ষরযুক্ত কপির সঙ্গে 25% ছাড়। প্রি বুক করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট bivapublication.com-এ।
ডিরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।